ইন্দুমতী সভাগৃহের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। যদিও সাংস্কৃতিক মুখর সন্ধ্যা ছিল, তবে এমন একটি উপন্যাস সেদিন উন্মোচন হয় সত্যিই অবাক করার মতন। বাকরুদ্ধ সকলে, কারণ যার লেখা কথা বলে মৌসা, একটি অবহেলিত পরিত্যক্ত মেয়ের জীবনগাথা নিয়ে লেখা উপন্যাস জীবন্ত পণ্যের সেই উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করা হয় এবং এদিনের অনুষ্ঠানে উপস্থিত তবে যার উপস্থাপনা সকলের নজর কেড়েছিলেন সকলের প্রিয় অভিনেত্রী শাশ্বতী বুড়ি, যিনি এই জীবন্ত পণ্যের কথা তুলতে গিয়ে সত্যি নারীরা কিভাবে পণ্য, সমাজ পণ্য পরিণত হয়েছে সে কথা বলে ফেলেন। এছাড়াও সকলে কি বললেন এবং অনুষ্ঠানটির সমস্ত পরিচালনায় ছিলেন মৌসান এবং কৃষাণু গাঙ্গুলি। কে বা তোমার সন্তান? এই সংসার হলো অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা থেকে এসেছো? তত্ত্ব সহকারে এই বিষয়ে চিন্তা করে দেখো। কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালঃ সর্বম মায়ামাদমি। উপমহাদেশে হিউম্যান ট্রাফিকিং একটা ভীষণ বড় সমস্যা, এবং হিউম্যান ট্রাফিকিং হয়ে মেয়েরা পাচার হয়ে গিয়ে তারা আলটিমেটলি কোথায় যাচ্ছে? রেড লাইট এরিয়াতে। আমরা শরৎবাবুর গল্পে বা অন্য গল্পে, রবীন্দ্রনাথের গল্পে কোনো চরিত্র হিসেবে কোনো রেড লাইট এরিয়ার মেয়েদের বা দেহ ব্যবসায়ীদের পেয়েছি, কিন্তু একটা দেহ ব্যবসায়ীর যে জীবন কাহিনী প্রথম থেকে তার অভিমান, তার মধ্যে যে ভালোবাসার ইচ্ছে, তার যেভাবে তার জীবনটা চলে, সেটা নিয়ে কোনো গল্প আজ অবধি হয়েছে বলে আমি অন্তত শুনিনি। এবার বিষয়টা হচ্ছে, আমি গল্পটা লিখেছি, দুর্বারের সাথে আমি যুক্ত ছিলাম বিভিন্নভাবে। দুর্বারের ভদ্রমহিলার সাথেও আমি দেখা করেছি, এবং এটা গল্পটা লিখতে গিয়ে আমার মনে হয়েছিল কোথাও যেন ইমোশন কম হচ্ছে। আমি সেখানে থাকতেও চেয়েছিলাম সেই রেড লাইট এরিয়াতে দুদিনের জন্য, কিন্তু ওরা অ্যালাউ করেনি, স্বভাবতই অ্যালাউ করবে না। তো এই গল্পটা লেখা, এবং যেহেতু আমার হাজব্যান্ড আইনজীবী, তার এইভাবে দেওয়া এইরকম একটা গল্প লিখে আমি টাকা রোজগার করব, এটা আমার কোনো উদ্দেশ্য নেই। সুতরাং এইরকম গল্প গরিব মানুষদের জন্যই ইউজ হয়ে যাক বিক্রি হবার পর, সেইটুকুই আমার ইচ্ছে। সেজন্য, এবং গল্পটা মানুষের কাছে পৌঁছবে অ্যাটলিস্ট, এবং আইনজীবীদের কাছে পৌঁছক। আইনজীবীরা এটা সুমোটো মামলা করুক, কেন আজও দেহ ব্যবসায়ী আইন স্বীকৃত নয়। পুলিশের একটা পারমিশন নিয়ে ওরা রেড লাইট এরিয়া করতে পারছে, বাট আইন স্বীকৃত নয়, কেন তারাও আজ অবহেলিত। তো আমার আইনজীবী হাজব্যান্ড হওয়ার পর আমার ব্যাপারটা মাথায় আসে। গল্পটা ছিল আমার কাছে স্ক্রিপ্ট হিসেবে, আমি চেয়েছিলাম সিনেমা করতে, তো আপাতত গল্প উপন্যাস হিসেবে উপহার দিলাম পাঠককে। আমার নাম মৌসান, আমি মৌসান নামে লিখি। আমার নাম মৌসুমী প্রামাণিক, কিন্তু আমি মৌসান নামেই লিখি এবং মৌসান নামেই বাচিক শিল্পী সংস্থার সাথে যুক্ত। থ্যাংক ইউ। এর সুরাহা কোথায় আমি সত্যি জানি না, আমি তো জানিই না, কিন্তু এটুকু বলতে পারি যে আজকের এই অনুষ্ঠান নিয়ে আগে বলি, কারণ আজকের এই অনুষ্ঠানে এসেছি। আমি একটা বই প্রকাশের অনুষ্ঠান ভেবেই শুধু এসেছিলাম, কিন্তু এখান থেকে আমি এতটাই কিছু নিয়ে যাচ্ছি আমার মনের রসদ, যে সেটার জন্যে আমি মৌসানের কাছে কৃতজ্ঞ রইলাম। আর আজকের কথা যেটা বলছেন, এই বইটাও মৌসান যেটা লিখেছে জীবন্ত পণ্য, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না। এখন সমস্তটাই পণ্য, শিক্ষা পণ্য, স্বাস্থ্য পণ্য, মানুষ পণ্য, সমাজ পণ্য, কি পণ্য নয়, কোন দিকে তাকাবো? এই কথাগুলো হয়তো অনেকেরই শুনতে ভালো লাগবে না, সোশ্যাল মিডিয়ায় ভালো লাগবে না হয়তো, আমি জানি, কিন্তু আমার তো আর কিছু হারাবার নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমার যেটা মনে হয় সেটা আমি বললাম। এর সুরাহা কোথায় আমি জানি না। একটা পথ চলেছে, সেই পথ কোন অন্ধকারের দিকে যাচ্ছে নাকি আলটিমেটলি আলোর দিকে গিয়ে পৌঁছবে আমি সত্যি বলতে পারি না। সুতরাং রাহা কোথায় জানি না, সুরাহা তো জানিই না।
তবে আমি আশা করব এই অনুষ্ঠানে এসে আমি কিছু ছেলে মেয়েকে দেখলাম, ছেলেদের দেখলাম, ছোট ছোট যারা, তাদের এখন অনেক বয়স কম, তারা নিঃশব্দে যা কাজ করে চলেছে, মানুষের জন্য কাজ করে চলেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং সেই কাজ নিঃশব্দে। সে কাজ মিডিয়া জানতে পারে না, খবরের কাগজ জানতে পারে না, অন্য মানুষ জানতে পারে না, রাজনীতির বিভিন্ন দল জানতে পারে না, এবং তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ভালো কাজ করবে বলেই কাজ করছে। তাই জন্য আমার মনে হয় এরকম মানুষও তো আছে। আমরা বাইরে যা দেখছি, যা দেখে মন খারাপ হচ্ছে, তার বাইরেও আরও অনেক মানুষ আছে যারা ভালো কাজ করছে নিঃশব্দে, এবং তাই জন্যই পৃথিবীটা চলছে এবং ভবিষ্যতেও চলবে। অনুদা বললাম তো, মানে উনি যে অ্যাডভোকেট, এটা ওনার প্রফেশন, কিন্তু ওনার নেশা কিন্তু এই সমাজ সেবার কাজ। আমার সাথে প্রথম পরিচয় ওই রেণু চ্যাটার্জি বলে একজন অশীতিপর বৃদ্ধা, প্রায় 70 ঊর্ধ্ব। ওনার কি বলবো, বলেছিলাম একটু আগে, মানে রাস্তায় পড়েছিলেন, তাকে সেখান থেকে রেস্কিউ করে উনি আমার বাঙুরে ভর্তি করেন, এবং শুধু ভর্তি করে কিন্তু উনি ক্ষান্ত হননি, ফলো আপ করে গেছেন কন্টিনিউ। মানে শেষ পর্যন্ত ওনার পেসমেকার অ্যাকচুয়ালি বসানোর একটা প্রসেস চলছিল, যেটা আমাদের হসপিটালে হয়তো হয় না। সেটার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু উনি করেছিলেন। তো সেরকম একটা মানুষ, মানে যার সাথে দেখা হলে, মানে কথা হলে বা পরিচয় হলে মনে হয় যেন সেই কবেকার, যেন একবার আত্মীয়ের মতন। এটুকুনি বলার, ওনার আজকে একটা এত সুন্দর অনুষ্ঠান। মৌসান ম্যাডাম, ওনার স্ত্রী, উনি একটা গ্রন্থ লিখেছেন জীবন্ত পণ্য, সেটা আমাকেও একটা দিয়েছেন, ওটা আমরা দেখব কেমন। ওনার কি বলবো, সাফল্য কামনা করি, ভবিষ্যৎ জীবন ভালো হোক, আর সকলকে নিয়ে এইভাবে যাতে চলতে পারেন, এটাই আমাদের আশা। আমাদের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা ওনাকে জানাই, এভাবে এগিয়ে যাক। এবং যদি আমরা দুটো, মানে এই যে বইটা লিখেছেন, উনি যে সময়ে এটা লিখেছেন, সেই সময়টা যদি আমরা বিবেচনা করি, তাহলে এটা খুবই প্রাসঙ্গিক। এবং আগামী 18ই জানুয়ারি এই আরজিকর কাণ্ডের যে ট্রায়াল তো অলরেডি শেষ হয়ে গেছে, ওর বিচার করে ওর যে ভার্ডিক্ট, সেটা জজ সাহেব শোনাবেন। এবং এই জীবন্ত পণ্য মানে অ্যাকচুয়ালি কি, যে নারীদেরকে যে পণ্য হিসেবে ইউজ করা হচ্ছে, এটা তো আজকের মানে সাম্প্রতিক কোনো বিষয় নয়, এটা অনেক পুরনো, এবং সারা পৃথিবীতেই নারীদেরকে একটা পণ্য হিসেবে ব্যবহার হচ্ছে বিভিন্নভাবে, টর্চারের শিকার হচ্ছেন। তারপর আমরা সবাই জানি নারীদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। নারীদের যে পজিটিভ সাইডগুলো রয়েছে, নারীরা মায়ের মা হিসেবে, আমাদের প্রত্যেকের মা রয়েছে, এবং আমরা প্রত্যেকেই মানে নারীদের থেকেই আমাদের জন্ম। এবং এই সমাজটা যার উপর দাঁড়িয়ে আছে, সেই সমাজটাই নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে। এটাই মানে খুবই দুঃখের বিষয়। এবং পুরুষতান্ত্রিক সমাজ বলা হয়, পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু হাসির বিষয় হলো এই পুরুষতান্ত্রিক সমাজটা কিন্তু প্রত্যেকটা পুরুষই নারীর থেকেই তার জন্ম। তো আমাদেরকে সেটা ভাবতে হবে। এবং লেখিকা উনি ভেবেছেন, আমি বইটা এখনও পড়িনি, কিন্তু মানে যেটা টাইটেল থেকে বোঝা যায় তো, যে গলিতে উপস্থিত আর অসাধারণ একটা বই প্রকাশ, জীবন্ত পণ্য। যে মানুষ, মহিলারা যে পণ্য নয়, বাজারে কেনা বেচা হয় না, সেটাকে কেন্দ্র করে মহসেন যেভাবে লিখেছেন, এবং ওনার লেখা অসাধারণ। ওনার লেখায় বহু সিনেমা হয়েছে, এবং উনি জীবনের যেসব বাস্তব দিকগুলো মহিলাদের, যা সমাজে মহিলাদের উপরে অত্যাচারিত হচ্ছে, বা একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হওয়ারকালীন তাদের বাচ্চার যে অবনতি, বা একটা বাচ্চার যে তার বাবা মাকে দুজনকে পাওয়ার যে অক্লান্ত চেতনা, সেই জিনিসগুলো নিয়ে উনি যেভাবে তুলে ধরেন সমাজের তরে, সেই ক্ষেত্রে ওনার লেখা অসাধারণ। এবং সবথেকে বড় কথা, ওনার এই বই
আত্মপ্রকাশের মাধ্যমে যে অর্থ উপার্জন করবে সেই অর্থটা পুরোটাই চলে যাবে একটি চ্যারিটি ট্রাস্টের কাছে, যাতে আগামী দিনে অসহায় মানুষের কাছে যেন সেই অর্থটা কাজে লাগে, সেই অর্থ নিয়ে যেন সেই মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে কোনো কাজ করা যায়। এরকম একটা মহৎ উদ্দেশ্যে কোনো মানুষ যেরকম ভাবনা চিন্তা করে কোনো বই প্রকাশ করা যায় তা আমার জানা ছিল না। 28 বছরের মানবাধিকারের কেরিয়ারে মানুষের জন্য কাজ করে চলেছি, মানুষের জন্য কাজ করেছি, কিন্তু এই মহসিনদের এই যে ভাবনা চিন্তা, এটাকে আমরা সবাই সেলুট জানাই। খুব ব্যতিক্রমী অনুষ্ঠান, মানে সাহিত্যকে, বই লেখাকে সকলের জীবিকা হিসেবে দেখেন, আর ইনি আমাদের মৌসুম ম্যাডাম, ইনি দেখছেন এটাকে যে একটা কত বড় কীভাবে একটা স্বেচ্ছাসেবী সংস্থাকে আরও আর্থিকভাবে পরিপুষ্ট করা যায়। একেই বলে সত্যিকারের নিঃস্বার্থ সমাজসেবা, একেই বলে। চাকরি বাকরি ছেড়ে আজকে এই লেখায় ব্রতী হয়েছেন এবং সমাজসেবায় ব্রতী হয়েছেন। এই জন্য কোনো ধন্যবাদ, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ঈশ্বরের কাছে কামনা করব উনি আরও বেশি এই কাজে এগিয়ে চলুন এবং সমাজের এবং নিপীড়িত মানুষদেরকে যাতে আরও বেশি সাহায্য করতে পারেন। ঈশ্বর ওনাকে সেই শক্তি দেন, সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। সেক্রেটারি অতীন্দ্রদার সাথেই আমি আজকে এসেছি এখানে। আমি আজকে দীর্ঘ 4-5 বছর ধরে ওনার সঙ্গে যুক্ত রয়েছি এবং বিভিন্ন রকমভাবে মানুষের সেবা করে থাকি, কিন্তু এখানে এসে সত্যি আমি খুবই অভিভূত হয়েছি, বিশেষ করে মৌসানদের এই বই প্রকাশ উদ্বোধনী অনুষ্ঠানে। গ্রুপের হয়ে এপিয়ার করছি কোর্টে। এবার কোর্ট চেয়েছে একটা জায়গায় নিয়ে আসতে জিনিসটাকে, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা রাজনীতিকরণ হয়েছে বা মানে বিভিন্ন দিকে। সুরাহা দেখুন, সুরাহা কীভাবে মিলবে? মানে সুরাহার কয়েকটা ধরন রয়েছে। হ্যাঁ, এটা ট্রায়াল ম্যাটারটাই একটা অন্যরকম জায়গায়। যখন আমরা ট্রায়ালের ব্যাপারটা রয়েছে, ট্রায়ালটা একরকম হবে। আর সুরাহা কিভাবে আপনি করবেন? সুরাহা যে চলে গেছে সে তো ফেরত আসবে না, কিন্তু ফিউচারে যেন এরকম ঘটনা না ঘটে বা এই সমস্ত ঘটনাগুলোকে কী করে আমরা মোকাবেলা করব, তার জন্য একটা গাইডলাইন। সেই গাইডলাইনটা আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। আমাদের ট্রায়াল কোর্ট যে অর্ডার দেবে, এবার সেই অর্ডারের বেসিসে যে লোকটা করেছে শুধুমাত্র তার পানিশমেন্ট হবে, কিন্তু এই গাইডলাইনটা আমরা চাই। এবং প্রত্যেকটা ডাক্তার বলুন, প্রত্যেকটা আইনজীবী বলুন বা প্রত্যেকটাই, মানে আমরা তো কোনো ট্রেন্ড আর্মি নই, আমরা পুলিশ নই, কিন্তু আমাদের যে মেয়েরা যেহেতু পড়াশুনো নিয়েই রয়েছে, মনে করুন আপনাদের সাংবাদিকরা যারা রয়েছেন, আপনারা তো ওটা নিয়ে ফিজিক্যাল ট্রেনিং করছেন না, আপনারা একটা মানে পড়াশুনোর মাধ্যমেই এই লাইনে আপনারা সবাই রয়েছেন, আমরা রয়েছি, প্রত্যেকটা মেয়েই রয়েছে। এবার আমরা জানি একজন সাংবাদিক প্রত্যেক দিন এই জিনিসগুলোকে কভার করছে, সেখানেও থ্রেট রয়েছে। একজন ডক্টর হিসেবে থ্রেট রয়েছে। সাপোজ একটা পেশেন্টের কোনো কিছু হলো, সেটা ডক্টরের ইনটেন্ডেড কিছু নয়, আনইনটেন্ডেড অনেক ভুলও থাকতে পারে, কিন্তু তাকে কি করে আমরা সেফগার্ড দেব, এই সেফগার্ডের জন্য একটা গাইডলাইন চাই। তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং প্রত্যেকটা স্টেটকে একসাথে বসতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বসতে হবে। তার জন্য একটা সেন্ট্রাল টাস্ক ফোর্সের জন্য কথা বলা হচ্ছে, একটা পাবলিক